লেখিকা রিমা বিশ্বাসের জাগো নীলাঞ্জনা। হাতের কাপখানা নাড়াচাড়া করে দেখছেন সুরমা। কাপের তলা উল্টে এবার নীলাঞ্জনার দিকে বাড়িয়ে বললেন, এই দেখো কাপের তলায় কেমন লাল ছোপ। ভালো করে মেজে ঘষে না ধুলে এ দাগ তো বসবেই। নীলাঞ্জনা মাথা নামিয়ে নেয়। বক্তব্য খারাপ লাগলেও ও জানে এখানে প্রতিবাদ মানে তা কেমনভাবে যেন প্রতিহিংসায় পরিণত হয়। নীলাঞ্জনা জানে ও এ বাড়ির বউ, কাজের লোক নয়, কিন্তু একথা বললে শাশুড়ি হাই হাই করে উঠবেন। নিজের বাড়ি, নিজের সংসার এবং সেখানে নিষ্ঠার সঙ্গে কাজ করা যে সংসারী মানুষের ধর্ম, তা নিয়ে একটা লম্বা প্রবচন দিয়ে ফেলবেন। তারপর নীলাঞ্জনার মাকে ফোন করে ময়দা ঠেসার মতন ক্রমান্বয়ে ঠেসতে ঠেসতে বুঝিয়ে ছাড়বেন নীলাঞ্জনার মায়ের শিক্ষার কেমন অভাব। সোজাসুজি অবশ্য কিছু উনি বলেন না, কিন্তু নিজের আঁচলের ছেদা বুকের ওপর ফেলে যদি সামনের ব্যক্তিকে লজ্জা দেওয়া যায় তবে তা উপায় মন্দ কি? সুরমা কখনো সুর করে বলেন, আর বলবো কি হৈম। হৈম হলেন নীলাঞ্জনার মা। ওদের বাড়ি গ্রামের দিকে, সিঙ্গুর। নীলাঞ্জনার বাপের বেশ চাষ জমি আছে, ভাগের জমি। চাষবাসে যে বিরাট আয় তা নয়, তবে কাউকে না খেয়ে মরতে হয় না। হাতে সবসময় টাকা না থাকলেও বছরান্তে ঘরে টাকা স্বাচ্ছন্দ্যের সুখ দেয়। হৈম বিয়ের সময় নীলাঞ্জনাকে বলে দিয়েছিলেন, মানিয়ে গুছিয়ে নিও মা, তুমি আজকের দিনের মেয়ে, তাই বলে সব কথার প্রতিবাদ করতে যেও না। তোমার পর আরও 3-3টে মেয়ে আছে তোমার বাপের। রোজগার বলতে ওই জমির ফলন, তারও কি কোনো ঠিক আছে? কয়েকটা ঝড় এলো কি সব গেল? কথার ভিতরে মায়ের প্রচ্ছন্ন ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি নীলাঞ্জনার, তাই আহত মন চোখের জলে সিক্ত হয়েছে কেবল। সুরমা বয়সে নীলাঞ্জনার মা অর্থাৎ হৈমের চাইতে বড়, তাই বেয়ানকে শহরের কায়দায় নাম ধরেই ডাকেন। নীলাঞ্জনার শ্বশুর বাড়ি আহেরি টলা। মোবাইলে হেডফোন লাগিয়ে সুরমা কথা শোনান তার বেয়ানকে। আর বলবো কি হৈম, আমার এক জ্যাঠতুতো বোনের ছেলের বউ, কি তার মুখ আর কি তার রকম। বাড়ির কাজ তো করবেই না, যদি করতে বলো তখন মুখে মুখে তর্ক। আমি তো বোনকে বলি আলাদা করে দে, তবে ঠেলা বুঝবে। তা বলে আলাদা করলে একেবারে করব, সম্পত্তির কানাকড়ি পর্যন্ত দেব না। আমাদের কষ্টের জমানো টাকা, আর তুমি কি বিনাশ্রমের সব ভোগ করবে? তা হবে কেন? তা কি আর বলবো, আজকালকার মেয়েদের শিক্ষা দীক্ষা। আমাদের সময় আমরা ভয়ে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলতাম না, তাই তো এত মান সম্মান ভালোবাসা পেয়েছি। এই নীলাঞ্জনাকে তাই বলি, তোমার মা নিশ্চয়ই তোমায় শিখিয়েই পাঠিয়েছেন যে বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। তাও করে না অবশ্য, এক এক সময় কিছুতে মানতে চায় না যে দোষটা ওর। এই যে সেদিন বাড়িতে লালটুর বাবা পোনা মাছ এনেছে, আমি বললুম, মা নীলু মাছটা ধুয়ে ফ্রিজে তোল। ও তো তখন ফোনেই মত্ত। তারপর মাছ দেখি সন্ধে পর্যন্ত বাইরে। সে কথা বলতে নীলু আমাদের কিছুতে বিশ্বাস করবে না, বলে আমি নাকি ওকে মাছ তুলে রাখার কথা বলিনি। সে নিয়ে সে আর কি। এরপর শুরু হয় মায়ের কাছে নীলাঞ্জনার প্রাইভেট টিউশন। ফোনে উনি বলেন কখন কি বলবে, কেন বলবে, কতক্ষণ চুপ করে থাকবে, কখন মুখ তুলবে, এসব নানা সতর্কবাণী। এখন নীলাঞ্জনা চুপ হয়েই গেছে। ঘরের কাজ করতে নীলাঞ্জনার ভালোই লাগে। বিয়ের পরপর না লাগলেও এই 7-8 মাসে একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। সকলকে ভালো রাখার চ্যালেঞ্জটা খুব সহজভাবে খেলতে চায় আজকাল। পড়াশোনায় কোনো কালে ভালো ছিল না। গ্রামের পাতি স্কুলে পড়া, সেখানে দিদিমণিরা বলতেন, এইবারটা পাশ করে আমাদের লজ্জা ঘোচা মা। প্রতি বছর অঙ্ক আর ইংরেজিতে 5 নাম্বারের জন্য আটকে যাওয়া, ঠেলা খেয়ে ক্লাসে ওঠা এবং আবার ওই একই চৌকাঠে হোঁচট। কলেজ পর্যন্ত গেলেও লাভ বিশেষ হয়নি। কলেজের কোনো প্রফেসর ওকে চিনতও না। কলেজ পাশ করার মতো চ্যালেঞ্জ আর নিতে হয়নি অবশ্য, তার মধ্যে বিয়ে। মা ছোট থেকেই অবশ্য বলতেন ওর পড়াশোনা হবে না, ওকে বিয়ে দিয়ে দেব। বেশ লাগতো তখন নীলাঞ্জনার। পরীক্ষা পড়া পাশ ফেল এসব থেকে নিষ্কৃতি দিতে পারে একমাত্র বিয়ে নামক সামাজিক বন্ধন। ভালোই তো, হোক না। সারা জীবন লেখাপড়ার জন্য বাড়ির স্কুলের স্যারেদের কম ভর্ৎসনা তো শোনেনি। গবেট মাথামোটা গরু, এ তো অভ্যস্ত বিশেষণ। সেখানে এদের টুকটাক কথা ছোড়া মশার কামড়ের মতনই তুচ্ছ মনে হয়। আর মা বারবার একটা ভয়ে গুটিয়ে থাকেন, তাহলে যদি নীলাঞ্জনাকে এরা বাড়ি পাঠিয়ে দেয়, তবে ডিভোর্সি মেয়ের বাকি বোনেদের বিয়ে হবে তো। ওই ঘুরে ফিরে বিয়েতেই আটকে যায় মধ্যবিত্ত চিন্তাভাবনা। তার উপর এত খরচের বিয়ে। সেখানে মেয়ে আবার ঘরে এসে বসলে 5 লাখের গয়না, 3 লাখের ফার্নিচার, 70,000-এর খাওয়া দাওয়া দিয়ে মেয়ের পাকাপাকি সুরক্ষিত বাসস্থানের ব্যবস্থা, তা কি অসতর্কতায় তছনছ করা যায়?
দিনের শেষে মেয়েরা যে বস্তু ভিন্ন কিছু নয় এমন ধারণা মনের সুপ্ত কুঠুরিতে আজও টানটান হয়ে বসবাস করছে বহু পিতা মাতার অভ্যন্তরে। দুধের সসপ্যানে একদৃষ্টে চেয়ে নীলাঞ্জনা ভাবছিল কাল সকালে কটায় উঠলে জলখাবারে কড়াইশুঁটির কচুরি করতে পারবে। আজ দুপুরে খাওয়ার সময় শ্বশুরকে এসে বলেছে শীত পড়েছে, এবার সে সকলকে কড়াইশুঁটির কচুরি করে খাওয়াবে। দুধ উতলে ওঠার সঙ্গে সঙ্গে ওপাশের ঘর থেকে শাশুড়ি মায়ের গলা শোনা যায়, নীলু, তোমার বাবার যে এবার দেরি হয়ে যাবে। প্রথমটায় হকচকিয়ে যায় নীলাঞ্জনা। শ্বশুরকে বাবা ডাকা আর বাবা মেনে নেওয়ায় বিস্তর ফারাক। এখানে বোধহয় শ্বশুর মশাই ডাকটাই মার্জিত ছিল। দুধ কাচের গ্লাসে ঢেলে নীলাঞ্জনা অতি ব্যস্ততায় ফ্রিজের দিকে ছোটে। ফ্রিজের মাথায় রাখা কৌটো খুলে দুখান খেজুর বের করে প্লেটে রেখে আবার ছোটে শ্বশুর শাশুড়ির শোবার ঘরের দিকে। নীলাঞ্জনাকে দেখে অবনীন্দ্রবাবু বিছানা ছেড়ে ঘরের ইজি চেয়ারে এসে বসেন। ঠোঁট পুরু করে বলেন, আজ 10টা 15 হয়ে গেল, কাল বেগ আসতে দেরি হবে। নীলাঞ্জনা অপরাধীর মুখে দুধের গ্লাস বাড়িয়ে দিয়ে বলে, আজ কাজের মাসি আসেনি বাবা, তাই বাসন মাজতে গিয়ে। আহা, তা তোমার মাকে বললেই তো পারতে, উনি নয় আজ দুধটা। কি গো? সুরমা মন দিয়ে সিরিয়ালের ক্লাইম্যাক্সে ডুবে দিলেন। বিরক্তিতে বললেন, তা ওকেই বলো না বাবু, সব নিজে করব মনোভাব থাকলে আর কি করব আমি? নীলাঞ্জনা আকাশ থেকে পড়ল, ও কবে সব কাজ একা করতে চায়? গাছ সব গুটিয়ে করে শাশুড়িকে খুশি করার জন্য, নইলে মোবাইল ওর প্রিয় মনোনিবেশের জায়গা। অবনীন্দ্রবাবু বললেন, তা যাই হোক, মেয়েটা বড় ভালো। এই বলে দুধের গ্লাসে চুমুক দেন তিনি। নীলাঞ্জনা কিন্তু বেশ খুশি হয়। ভালো শব্দটা শোনার কাঙালো, এই শব্দটা যেন ফুচকার শেষের ফাউয়ের মতন, দুধের শেষে মোটা স্বর প্রাপ্তির মতন, ভাজা মাছের পেটে পুরো ডিম পাওয়ার মতন একটা সারপ্রাইজিং সুখানুভূতি। তৎক্ষণাৎ শরীরে এনার্জি স্রোত বয়ে যায় নীলাঞ্জনার। দেওরের ঘরে গরম কফির মগ হাতে নিয়ে ঢোকে। ছেলেটা ওর চাইতে বছর 1.5 বড়। এবছর MBA ফাইনাল দিচ্ছে, খুব ভালো মাথা। ওর দাদা মানে নীলাঞ্জনার বর বলে, পড়ায় মন থাকলে ইঞ্জিনিয়ার হওয়া পল্টুর কাছে কোনো ব্যাপার ছিল না। নেহাত ফাঁকিবাজি করে শেষে ফিনান্স নিয়ে সে যাগ্গে ছেলেটা রাত জেগে পড়ে। এই কনকনে শীতে গরম কফি কিন্তু ইঞ্জিনের মোটরে লুব্রিকেন্টের কাজ করবে। কফি মগ পল্টুর পড়া টেবিলে ঠক করে বসিয়ে নীলাঞ্জনা বলে, নাও ভাই তোমার কফি। পল্টু অবশ্য বিশেষ পাত্তা দেয় না ওর পাড়া গায়ের বৌদিকে। বড্ড আনস্মার্ট আর গায়ে পড়া গোছের মনে হয় ওকে, যদিও কাজের সময় হাঁকাহাঁকি করে কার্যসিদ্ধি হয়ে যায়। কিন্তু তাতে কি কাউকে স্মার্টনেসের মুকুটে ভূষিত করা চলে? পল্টু বলল, নীলাঞ্জনা অবশ্য তেমন কিছু মনে করে না। ও জানে পল্টুর রকমটাই ওরকম। পল্টুর ঘর থেকে বেরোতে না বেরোতেই আবার ডাক সুরমার। বলি, সব যদি আমাকেই করতে হয় তবে ভালো সাজার ভরম কেন বাবা? ছুটে এসে শ্বশুর শাশুড়ির ঘরের মুখে দাঁড়া নীলাঞ্জনা। হাতে ওষুধের পোটলা নিয়ে শাশুড়ি বিরক্তিতে বলেন, তোমার শ্বশুরকে প্রেশারের ওষুধটা তো দেবে। কি আশ্চর্য! মাথা নেমে যায় নীলাঞ্জনার। একটু আগে নাও ভালোর উপাধি পেয়েছিল, তাও কি এমন ক্ষণস্থায়ী? কি করে ভোলে নীলাঞ্জনা? এবার থেকে দুধের গেলাসের প্লেটে যেমন খেজুর রাখে তেমনি প্রেশারের ট্যাবলেটটাও রেখে তবে খেতে দেবে শ্বশুরমশাইকে। শ্বশুরমশাই অর্থাৎ নীলাঞ্জনার অনভ্যাসে নতুন বাবাকে। সারা দিনের পুয়োর পারফরমেন্স, তাও যে শরীর সঙ্গ দেয় না। ঘাড়ে পিঠে কোমরে ব্যথা, একভাবে হাত উঁচু করে অনেকগুলো মাছ ভাজতে হয়েছে। তার ওপর বাসন মাজা, হাতের আঙুলগুলোর প্রতি গাঁটে ব্যথা। বেশি বলাও যায় না, তখন এরা বলবে একটা রুগ্ন মেয়ে কেমন গোছিয়ে দিয়েছে দেখো। শাশুড়ি আবার লম্বা, নীলাঞ্জনার চাইতে 2 ইঞ্চি বেশি, তাই রান্নার স্ল্যাবটা তার হাইট মতন উঁচু। এতে নীলাঞ্জনার অসুবিধা হয়। তা দেখে বাড়ি শুদ্ধ লোকের কি হাসি। বলে কি না, ওই হাইটে যখন খুন্তি নাড়ো তখন দূর থেকে দেখলে মনে হয় কেউ কড়াইয়ের সঙ্গে কুস্তি লড়ছে। শাশুড়ি হেসে ফেলে বলেন, বেটে তো। তাই অসুবিধার কথা খুব একটা বলে না নীলাঞ্জনা। কি এমন বেটে? আর যদি হয়েও থাকে তা নিয়ে লোকে হাসি তামাশা করলে বড্ড লজ্জা লাগে। ভাবে, যদি এরা বলে মেয়ে এত বেটে, বিয়ের আগে বুঝলে বিয়ে দিতাম না। এসব ভেবে নিজেকে বড় অসহায় আর নিরুপায় মনে হয় একসময়। তাই চুপ করে থাকা। ওই যে মা মনের ভিতর ঢুকিয়ে দিয়েছে তোমার পর আরও 3-3টে মেয়ে আছে। অবশ্য ওর বান্ধবী মালবীরও এক দশা। ও তো এক মেয়ে, কিন্তু সেখানে লজিক অন্য। মা বাপ কদ্দিনের, হঠাৎ কারো কিছু হলে কে দেখবে? ওই কে দেখবে নামক অদৃশ্য আতঙ্কের ভয়ে দৃশ্যমান আতঙ্কদের অদেখা করে বাঁচার ট্রেনিং পিরিয়ড চলছে এদের। ঘরে ঢুকে দেখে ওর বর লালটু উপুর হয়ে বিছানায় শোয়ার ভঙ্গি বলছে সে ঘুমিয়েই পড়েছে। আর কাণ্ড দেখো, না বিছানার চাদর বদলেছে, না অফিসের ফাইলপত্র তুলেছে, এমনকি নীলাঞ্জনার শোয়ার জায়গা পর্যন্ত রাখেনি।
এদিকে ওর ঘর লাগোয়া ব্যালকনিতে ডাই করা কাপড় চোপড়, বাসি কাপড়গুলো কাঁচা কাপড়ের সঙ্গে এক করে রাখা। এ নিশ্চয়ই লালটুর কাজ। শোয়ার আগে এই অকাজটাই করেছেন। তবে নীলাঞ্জনার আবার বাতিক বড়, এই যেমন এঁটো বাসি এই সব, তাই এই এত রাতে ও কাপড় আলাদা করতে বসলো। কাঁচা কাপড় পাট করে তুলে লালটু অফিসের ফাইলপত্তর গোছ করে ওয়ার্ড্রোবে রেখে যখন শুলো, তখন মেরুদণ্ডের প্রতি খণ্ডের অস্তিত্ব টের পাচ্ছিল। কিন্তু এত করেও কি মন পাওয়া যায়? দুপুরবেলা খেতে বসে দেওর মুখ ঝামটা দিয়ে উঠল, ভাতের থালা ঠেলে দিয়ে বলল, কি রেঁধেছ কি এটা? এমন ঝোল আমি বাপের জন্মে খাইনি। শাশুড়ি ছেলের পাতের দিকে চেয়ে বললেন, আহা, অমন করে ভাতের থালা ঠেলতে আছে? তা তুমি নীলাঞ্জনা এমন ছেড়ে মাছের ঝোল রাঁধতে গেলেই বা কেন মা? পল্টু টেবিল ছেড়ে উঠতে গেলে শাশুড়ি বললেন, উঠছিস কেন? বস, আমি বলছি বস। নীলাঞ্জনা তোকে এক্ষুনি ডবল ডিমের অমলেট করে দেবে। নীলাঞ্জনার দিকে ফিরে সুরমা বলেন, এ কি রাঁধলে আমায় জিজ্ঞেস না করে? দেওরের প্রতি অতিরিক্ত যত্নশীল হতে গিয়ে নীলাঞ্জনা মাছের ঝোলে বিন গাজর দিয়ে ফেলে মহা বিপদ ডেকে এনেছে। তাই সে নিজের খাওয়া ছেড়ে রান্নাঘরে ঢুকে দুটো ডিম ফাটিয়ে ও ফেটিয়ে অমলেট করতে চলে গেল। রান্নাঘর থেকে শুনতে পাই শাশুড়ি বলছেন, আমি যে তোকে পেঁয়াজ বাটা দিয়ে মাখো মাখো করে মাছের কালিয়া করে দিই, তোর ওটা ভালো লাগে বল পল্টু? এসব কি তোর মুখে রোচে? বল পল্টু। পল্টু অবশ্য থালা টেনে ছেড়ে মাছের ঝোল ভাত চমৎকার আয়েসে খায়, আবার ডবল ডিমের অমলেটও অতি আনন্দে চিবিয়ে চিবিয়ে ধীরে সুস্থে মুদ্রিত চোখে গলাধকরণ করে। নীলাঞ্জনা ঠান্ডা ভাত ও অবশিষ্ট তরকারি অতি কষ্টে গলা দিয়ে নামায়। পেটের খিদে অভিমানীও হতে দেয় না যে। অল্প বয়স, নিজের হাতের সুস্বাদু রান্না, সুস্থ শরীর, তবে রাগ করবে কার ওপর? চাকরি করলে সব সমস্যা রীতি, এমনটা যারা মনে করেন তাদের মত কতটা সঠিক তা চাকুরিরতা বধূ অবশ্যই বলতে পারবেন। কিন্তু স্বাবলম্বী হওয়ার অর্থ সমাজের বাইরে নিজের প্রতিপত্তি স্থাপন নয়। সমাজের অংশের সঙ্গে একাত্মতা। যেখানে অথরিটি লড়াই সর্বদা বিরাজমান, সেখানে পরিস্থিতি অর্থ বা প্রতিপত্তি দ্বারা নিয়ন্ত্রিত করা কখনোই সম্ভব নয়। যদিও নিজের মূল্যবোধ বুঝে নিজের হয়ে লড়াই করার জন্য চাকরির প্রয়োজন হয় না, পায়ের তলার জমি শক্ত করার জন্য নিজের ভিতরকার দৃঢ়তাই যথেষ্ট, যা সম্মুখের শত ঝড়ের ভিতরে টিকে থাকার স্বতঃস্ফূর্ত প্রবৃত্তিতে ইন্ধন যোগায়। এরকম মনোভাব উস্কে দেওয়ার জন্য হয়তো কখনো কখনো বাইরের শক্তির প্রয়োজন হয়। নীলাঞ্জনা তখন রান্নাঘরের সিঙ্কে রূপলি মাছের ঝাঁকেদের পরিষ্কার করতে ব্যস্ত। সর, পুঁটি, ট্যাংরা আর খয়রা মাছের বোঝা ছুটির দিন শ্বশুরমশাই নিজে বাজার করে এনেছেন। সিঙ্কের জলের সঙ্গে বয়ে যাচ্ছে রূপলি ঝিলিক। সুরমা রান্নাঘরের দরজার মুখে এসে বলেন, নীলাঞ্জনা, তোমার বাপের বাড়ির দিকের কে একজন এসেছেন, নাম বলছেন রাহুল কাকা, চেনো? নামটা শুনে বুকে আনন্দের পেখম তুলে নেচে উঠল মন ময়ূরী। রাহুল কাকা এসেছে? ওর সঙ্গে দেখা করতে? সে কোন ছোট্টবেলার স্মৃতি। ওদের পাশের বাড়ি ছিল রাহুল কাকাদের। বাড়িতে লক্ষ্মী পুজোর দিন অনেক বড় খাওয়ার আয়োজন হতো। সকাল থেকে হুটোপুটি থাকতো নীলাঞ্জনা আর ওর 3 বোনের। কি যে মজার দিন ছিল সেসব। ছেলে মানুষ নীলাঞ্জনা বড় জল ঘাটত। মা মারতো তখন। রাহুল কাকা কোলে তুলে নিয়ে বলতো, মেরো না বৌদি, ও তো আমার জলপরি। চোখ ভিজে এলো নীলাঞ্জনার। ভেজা হাত আঁচলে মুছে বলল, হ্যাঁ চিনি বই কি, কোথায় তিনি? ড্রয়িং রুমে এসে দেখে রাহুল কাকা সোফায় বসে। চোখ ভিজে এলো নীলাঞ্জনার। কাকার দোহারা গরম। আদির ফিনফিনে পাঞ্জাবি আর কালো প্যান্ট, চুলটা যা সামান্য উঠেছে। কালো মুখে বলিরেখা আজও নেই। শিশুকালে নিজের পকেট থেকে আমসত্ত্ব বের করে দিত কাকা। তারপর ওরা গ্রাম ছেড়ে চলে এলো কলকাতায়। দেশে এখনও বাড়িঘর আছে, কিন্তু কাকা কলকাতায় ব্যবসা করেন, ডিলারশিপের কাজ। বেশ ব্যস্ত মানুষ। তবু এসেছেন নীলাঞ্জনার জন্য। আজও কি পকেটে আমসত্ত্ব আছে কাকার? মনে একরাশ শৈশবের আহ্লাদে নীলাঞ্জনা সামনে এসে দাঁড়ায়। রাহুল কাকা ওর মুখের দিকে চেয়ে চোখ পিটপিট করে বললেন, এটা কি জলপরি? হেসে নীলাঞ্জনা প্রণাম করে। রাহুল ওর মাথায় হাত রেখে নাক সামান্য কুঁচকে বলেন, কিন্তু এ যে দেখছি জলপরীর মৎস্যকন্যায় রূপান্তর। হেসে ফেলে নীলাঞ্জনা, বলে, রান্নাঘরে ছিলাম কাকা, মাছ ধুচ্ছিলাম। তারপর বলো, তোমার মনে পড়ে আমার কথা? কেন পড়বে না রে পাগলি? এই এত কাজ ফেলে তোর বিয়েতে টানা 16 দিন থাকিনি? তা থেকেছ কাকা। নিজেদের জ্ঞাতির চেয়ে তুমি আমাদের অনেক আপনার। আমি দেশে গিয়েছিলাম গত সপ্তাহ। তোর বাবা তখন বলল, যা রাহুল, একটিবার তোর গুড়গুড়িটাকে নিজের চোখে দেখে আয়। আমি বলি, গুড়গুড়িও তোমাদের দাদা।
আমার তো জলপরি, কি ঠিক বলেছি কি না? একদম ঠিক কাকা। কথা আধখানা থাকতেই লালটুর ডাক পড়ে ওদের বেডরুম থেকে। কাকাকে একটু বসতে বলে ছুটে যায় নীলাঞ্জনা। লালটু তখন তিতিক্ষা মেজাজে চেঁচাচ্ছে, এইখানেই তো ছিল আমার ফাইলগুলো, কোথায় পাচার করলে তাদের? সুরমা গলায় উদাসীনতা এনে দৌড়ের সামনে এসে বললেন, ও তো ওরকমই, দেখ কোথায় গুজে রেখে ভুলে বসেছে। ওর কি বুদ্ধিশুদ্ধি আছে? ফাইল যথাস্থান থেকে বের করে নীলাঞ্জনা ফিরে আসে কাকার কাছে। এবার সোফায় পিঠ টান করে বসে বলে, কাকা আজ দুপুরে খেয়ে যেতে হবে কিন্তু। কি কি রান্না করছি আজ জানো? ট্যাংরা মাছ করছি, সঙ্গে খয়রা মাছ ভাজা আর এ কি, এ যে ডাল চড়িয়ে গ্যাস কমাও না নীলাঞ্জনা। গল্প করবে করো, কিন্তু তা বলে এমন কেয়ারলেস? সুরমা ক্ষিপ্ত কণ্ঠে বলে চলেছেন। নীলাঞ্জনা সোফা থেকে ওঠে ঠিক ইলেকট্রিক শক খাওয়ার মতন, তারপর ছোটে রান্নাঘরের দিকে। এর মধ্যে অবনীন্দ্রবাবু এসে বসেন সোফায়। রাহুল কাকার সঙ্গে চলে সৌজন্যের কথাবার্তা। শাশুড়ির দেওয়া একরাশ বিরক্তি ট্যাবলেট গিলে মুখে থমথমে ভাব ঢাকতে মেকআপের হাসি টেনে নীলাঞ্জনা আবার বসে। শাশুড়ির অনুমতি ছাড়া একজন মানুষকে খেতে বলার অপরাধ কি কম বড়? একটা বিল পাশ করতে গেলে কেরানিকে হায়ার অথরিটি সই নিতে হয় না? নীলাঞ্জনা বড় হীনমন্যতায় ভোগে। এই লঘু অপরাধে কি আজ বিকেলে আবার বাড়িতে ফোন যাবে? রাহুল কাকা ওর মুখের দিকে চেয়ে বলেন, দুপুরে আজ খাবো না মা, আরেক দিন। তবে একটু চিড়ের পোলাও করি কাকা, ঠিক যেমনটা তোমার পছন্দ, ঘি বেশি কাজু বেশি দিয়ে। না, তার চাইতে তুই একটু বসতো, তোকে একটু ভালো করে দেখি। দেওর এবার গগন ফাটিয়ে চেঁচাচ্ছে, এই জন্য আমার ভালো লাগে না। আমার বারমুটা কোথায় রেখেছে বৌদি? সুরমা এবার ছোট ছেলের ঘরে গিয়ে খোঁজাখুঁজি চালাচ্ছেন। নীলাঞ্জনা একবার ঘাড় উঁচু করে দেখলো, কিন্তু আর উঠল না। অবনীন্দ্রবাবু বললেন, যাও নীলু, তোমার কাকাকে চিড়ের পোলাও না কি করে খাওয়াবে বললে, তাই করে আনো। এবার নীলাঞ্জনা উঠে যায়। সুরমা সোফায় এসে বসেন। রাহুল কাকাকে নমস্কার জানিয়ে বলেন, আপনি সে কখন থেকে এসে বসে, অথচ আমি একটু এসে বসতে পারিনি। এত যে খারাপ লাগছে যে কি বলবো। আসলে সংসারে কাজ তো কম নয়, এই এত বড় সংসার, সবই তো আমায় দেখতে হয়। নীলু আর কতটুকুই বা কি পারে, আর কি বা বোঝে বলুন? রাহুল কাকা হেসে বললেন, বুঝলে তো, হয়েই যেত দিদি, বোঝে না বলেই বাঁচোয়া। মানে? হেসে সামান্য ইতস্ততায় জিজ্ঞেস করেন সুরমা। মানে মেয়েরা যতদিন বেড়াল ছানা থাকে ততদিন মঙ্গল, মুশকিল হয় ছানাটা বাঘে পরিণত হলে। তা ঠিক বলেছেন দাদা, বলেন অবনীন্দ্র। আর তখনই বুড়ো বুড়ির জায়গা হয় বৃদ্ধাশ্রম। সবই হালের ফ্যাশন আর বাড়ির শিক্ষা। হাতে পোলাওয়ের প্লেট নিয়ে নীলাঞ্জনা হাজির। অবনীন্দ্র অবাক হয়ে বলেন, এ কি, এক প্লেট করেছো নাকি? আমি ভাবলাম আমার জন্য। হকচকিয়ে নীলাঞ্জনা শাশুড়ির দিকে তাকায়। উনি মুখ বেঁকিয়ে মুখ ফিরিয়ে নেন। রাহুল কাকা বলেন, আরে এখান থেকেই ভাগ হয়ে যাবে। আমি কি এত খেতে পারি রে পাগল? আরেকটা প্লেট আনলে? না না, একদম নয়। ও আপনি খান দাদা, বলেন সুরমা। ওদের একটু পরে ভাত দেব, এখন এসব হাবিজাবি খেলে কি আর ভাত খেতে পারবে? রাহুল আর প্রতিবাদ করেন না। চামচ মুখে পুরলে নীলাঞ্জনা প্রলুব্ধ দৃষ্টিতে চেয়ে থেকে জিজ্ঞেস করে, ভালো হয়েছে কাকা? ভালো কি রে, অসাধারণ। মুখ নাড়তে নাড়তে বলেন রাহুল, মার মতন? বৌদির চাইতেও ভালো। তারপর সুরমার দিকে ফিরে রাহুল বলেন, আপনারা তো খুব লাকি দিদি, এত ভালো একটা মেয়ে পেয়েছেন। ওর মতন সরল এ যুগে মেলা ভার। সুরমা বললেন, কাজকর্ম তেমন পারে না, লেখাপড়াও তো মন্দ। এইচএস পাস। তা হ্যাঁ, মন্দ কপাল আর বলি কি করে দাদা? রাহুল আর চোখে দেখে নীলাঞ্জনাকে। মেয়েটার মুখ কালো হয়ে গেছে। সুরমা অবশ্য থেমে থাকেন না, বলেন, ও কি নিজে ভেবেছিল ও এ বাড়ির বউ হবে? ও তো ভেবেছিল ওর বিয়েই হবে না। যা বেটে, হে হে হে। পল্টু আবার চেঁচায় নিজের ঘর থেকে, আমার পেন ড্রাইভ। নীলাঞ্জনা নড়ে না। পল্টু বারংবার চেঁচামেচিতে অবনীন্দ্র বলেন, নীলু ভাই কি বলছে একবার শুনে এসো। নীলাঞ্জনা এবার ওঠে। চিড়ের পোলাওয়ের প্লেট সোফার নিচে নামিয়ে রেখে রাহুল কাকা বুক পকেটে রাখা রুমাল বের করে ঠোঁট মোছেন। লালটু ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সমাবেশ দেখে একটু দাঁড়ায়। রাহুল জোর হাতে বলেন, আশা করি চেনা যাচ্ছে। বরযাত্রী আনার দায়িত্বে আমিই ছিলাম। ও হ্যাঁ, তাই তো। এই বলে লালটু প্রতি নমস্কার জানায়। রাহুল বলেন, তাই একটু বসো না ভাই, কিছু কথা বলি। বাবা মায়ের দিকে একবার দৃষ্টি বুলিয়ে সোফায় এসে বসে লালটু। রাহুল বলেন, তাই একই শুনছি আমি বাবা, তোমার মা বলছেন তোমরা বুকে পাথর চাপা দিয়ে বিয়ে করেছ। অবনীন্দ্র প্রতিবাদী হন তৎক্ষণাৎ, একই উল্টোপাল্টা বলছেন আপনি? আরে কি আশ্চর্য মশাই, আপনার মিসেস বললেন মেয়ে বেটে এইচএস পাস, লেখাপড়ায় মন্দ এবং কাজকর্ম পারে না। তা শেষেটা না জানলেও বাকিগুলো তো আপনাদের আগের থেকেই জানা ছিল নিশ্চয়ই, বিশেষ করে হাইটটা। তাই এসব জেনেও যখন মেয়েটিকে ঘরে এনেছেন, তখন ধরে নিতে হয় বুকে পাথর চাপা দিয়েই এই ডিসিশন নিয়েছেন। কি লালটু, সত্যটা কি জানা তো দরকার। নীলুকে কি তোমার অপছন্দ?
রাহুলের গলার স্বরের গাম্ভীর্য আর পরিস্থিতি সাপেক্ষে প্রশ্ন শুনে লালটু থতমত খেয়ে বলে, না, অপছন্দ কেন হবে, আমি তো দেখেই। তবে বিয়ের 7 মাস পর মেয়ের হাইট নিয়ে প্রশ্ন ওঠে কেন? আরে দাদা, আমি তো এমনি মজা করে। সুরমা হাসি হাসি মুখে পরিস্থিতি ঢাকার চেষ্টা করেন। রাহুল বলেন, দেখুন দিদি, মেয়ে বেটে বিয়ের আগেও ছিল, পরেও থাকবে, কিন্তু আমি যদি বলি ওর রং এখন আগের চাইতে অনেক কালো, আর তা অযত্নে। না, রং কোথায় কালো? ধীর স্বরে বলেন সুরমা। বিয়ের পর মেয়েদের রং কালো হয়ে যাওয়া মানে শ্বশুরবাড়ি ভালো না, এরকম একটা কনসেপ্ট আছে, তা জানেন তো দিদি? না, রং কোথায় কালো? এবার বলেন অবনীন্দ্র। রাহুল হেসে ফেলে বলেন, বিয়ের পর মেয়ের হাইট বেড়ে যাওয়াটা যদি বরের ক্রেডিট হতো, তবে বুঝি আর কোনো মেয়েকে শ্বশুরবাড়ির দিক থেকে বেটের খোঁটা সইতে হতো না। পেনড্রাইভ খুঁজে নীলাঞ্জনা উপস্থিত। রাহুল ওর দিকে চেয়ে বলেন, তুই কেমন বড় হলি রে মা? তুই কি ঘরের বউ আর চাকরানির ভিতর ফারাক করতে শিখলি না? কি বলছেন? ওকে কি আমরা চাকর ভাবি? মল্লিক বাড়ির বউরা কোনো কালে অসম্মানে থাকেনি, এ বাড়িতে এসে আপনি আমাদের সম্মানহানি করছেন রাহুল বাবু। গনগনে গলায় বিদ্রোহী হয়ে ওঠেন অবনীন্দ্র। হাত জোর করে রাহুল বলেন, আহা, চড়ছেন কেন দাদা? আপনারা হলেন গিয়ে বড় মানুষ, আপনাদের একটা স্ট্যাটাস আছে। মুঘল কি সুলতান বংশের লালিমা না হোক, মল্লিকও তো কম নয়। মানে বংশ দেশের মুখ উজ্জ্বলে নিশ্চয়ই পূর্বে নিয়োজিত ছিল, নইলে কি আর এমন গর্ব হয় দাদা? আমরাও গর্বিত এমন বংশে মেয়ে দিয়ে। আর যে সে বংশ নয়, সেখানে বিয়ের পর মারামারি, কাড়াকাড়ি, ছাড়াছাড়ি, কেচ্ছা, এসব ছ্যাঁচড়ামি শোনা যাবে। সেসব আমি জানি, তা না হলে আর আভিজাত্য কিসের? কিন্তু আমি বলছিলাম আমার জলপরীকে। আপনাদের বাড়িতে আসার পর থেকে ওকে কলের পুতুলের মতন খালি ছোটাছুটি করতে দেখছি, যেন হুকুমের গোলাম। যেই ডাকে ও তার ডাকে জো আজ্ঞে বলে হাজিরা দেয়। কেন রে মা? লোকে তো চাইবে নিজের কার্যসিদ্ধি অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে, নিজের শ্রম বাঁচাতে কে না চায়? আমাদের বাড়ির পাপোশের কথা আমরা কি আর ভাবি কি? আহা, কত ধুলো কাদাও সারাদিন গায়ে মাখছে, ভাবি না, কারণ আমরা মনে করি ধুলো কাদা মাখতেই পাপোশের ভালো লাগে, ওটাই ওর ডিউটি। তাই পাপোশ হোস না মা, বৃক্ষ হতে না পারিস নয় গুল্মই হলি, কিন্তু লতা কেন? রাহুল সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। লালটুর দিকে সোজাসুজি তাকিয়েছেন, সে মাথা নামিয়ে বসে। রাহুল বললেন, দেখো লালটু, একটা অ্যাডভাইস দিয়ে যাই, শুনতে আতে লাগলেও দেব। মা বাপ যেমন দায়িত্ব, স্ত্রী তেমন কর্তব্য, তোমার ভবিষ্যৎ। তাই এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করো না যাতে ভবিষ্যতে কেবল অশ্রদ্ধা জমা হয়, কেমন? লালটু মাথা তুললে রাহুল কাকা বললেন, মনে থাকবে তো ভাই, এ কিন্তু জীবনের দর্শন। আজ তুমি ওর জন্য দাঁড়াও, কাল ও তোমার জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও দাঁড়াবার সাহস রাখবে। এমনই তো হয় মেয়েরা, ভালোবাসতে জানে, নিজেকে উজাড় করে ভালোবাসতে জানে। সুরমার দিকে ফিরে রাহুল হাত জোর করে বলেন, আমার কথাগুলো খারাপ লাগলে মাফ করবেন দিদি, কিন্তু বৃদ্ধাশ্রমে আয় হোক এ আমিও চাই না। সুরমা কথাটা বুঝতে না পেরে হতচকিত হয়ে তাকালেন। রাহুল বেরিয়ে পড়লে ওকে গেট পর্যন্ত ছাড়তে সঙ্গে গেল নীলাঞ্জনা। সুরমা গলা খাটো করে অবনীন্দ্রকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা কি বলে গেল গো? অবনীন্দ্র বিরক্তিতে বললেন, তোমার ওখানে থাকাই উচিত। কি বললে? বাইরের লোকটাকে দুটো কথা বলতে পারলে না, সব বসে বসে গিললে, আর আমায় উনি বৃদ্ধাশ্রম পাঠাচ্ছেন। তুমি যাবে বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম কেন, তুমি যাবে জমের বাড়ি। আহ, থামবে তোমরা? লালটু বিরক্ত হয়। পল্টু এসে কাঁধ ঝাঁকিয়ে বলে, কে এসেছিল লোকটা? বৌদি, কোথায় আমার চার্জারটা পাচ্ছি না। কথার ভিতরই লালটু খাড়া হয়ে দাঁড়িয়ে ভাইয়ের মাথার পিছনে চপটাঘাত করে বলে, মাথা মোটা, এই মাথা নিয়ে এমবিএ করছিস? একটা জিনিস কোথায় রেখেছিস মনে রাখতে পারিস না? সুরমা বিস্ফারিত চোখে বলে, শুরু হয়ে গেল। অবনীন্দ্র বললেন, কদিন আর ঠেকিয়ে রাখতে? বাইরে তখন মধ্যাহ্নের চড়া রোদ, চোখ মেলে ভালো করে দেখা যায় না। রোদের ঝলকে নীলাঞ্জনার গায়ের রং কাঁচা হলুদের মতন দেখাচ্ছে। হাতের চেটোর আড়ে মুখ রেখে নীলাঞ্জনা তাকায় রাহুল কাকার দিকে, জিজ্ঞেস করে, আবার কবে আসবে কাকা? যেদিন তুই বদলাবি মা, এত কিসের হীনমন্যতা? ওরা তোকে বিয়ে করে তোর প্রতি কোনো দয়া করেনি, তোকে বিয়ে করাটা ওদেরও রিকোয়ারমেন্ট ছিল। তুই তোর গুণের জ্ঞানী নাই বা হলি ডাক্তার, ইঞ্জিনিয়ার কি ব্যাংকার, তুই একজন সম্পূর্ণ মানুষ যার সসম্মানে বাঁচার আইনত ও মানবিকতার দিক দিয়ে অধিকার আছে। তবে কেনই দাসত্ব? মাথা নামিয়ে নয় পড়ি, মাথা উঁচু করে বাঁচবি, যতক্ষণ পর্যন্ত না তুই নিজে কোনো অন্যায় করিস, কেমন? নীলাঞ্জনার মাথায় হাত রেখে বিদায় নেন রাহুল। আমি পারবো তো? আস্তে বলে নীলাঞ্জনা। পিছন ফিরে রাহুল বলেন, নিজেকে বদলাতে হবে মা, তবেই বদলাবে বাতাবরণ। রাহুল কাকা হাঁটা দিলে সেদিকে চেয়ে থাকে নীলাঞ্জনা। চওড়া ঢালাইয়ের রাস্তা, আশেপাশের বিল্ডিংয়ের ছায়ার উঁচু নিচু পাহাড় পেরিয়ে এসে এগিয়ে চলেছে মোহমুক্ত পরিব্রাজকের মতন।
ধীরে ধীরে সে মিলিয়ে গেল চোখের সীমার বাইরে। ফিরে আসছিল নীলাঞ্জনা। চোখ পড়ল পাড়ার মোড়ের মস্ত কামিনী গাছটার ওপর। ওই এলোমেলো বর্ধিষ্ণু গাছটাকে দেখে মনে একটা প্রশ্ন উদয় হলো। এই গাছটার মতন ওর পরিস্থিতি ও শাখা প্রশাখা নিয়ে প্রশ্রয়ের বন বাঁধার তৈরি করে বসে আছে। তাদের কাটছাট করে নতুন গড়ন দিতে সময় লাগবে, তবে নির্দিষ্ট আকারের গড়ন দেওয়াটা তেমন অসম্ভবও কিছু নয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।